গল্প প্রয়োজন। কলমেও কণ্ঠে আমি উর্মিমালা। সুন্দর পাহাড়ি একটা রাস্তা, একপাশে গভীর খাদ, কুয়াশা ঘেরা ঘুম ঘুম আলসে আবহাওয়া। স্নেহার মাথা মৃত্যুঞ্জয়ের কাঁধে এলানো। এই থামো থামো, গাড়িটা প্লিজ থামান। কি হয়েছে স্যার? বলছি তো গাড়িটা সাইড করে থামাতে। তুমি এরকম করছো কেন হঠাৎ? শরীর খারাপ লাগছে? ড্রাইভার দাদা, গাড়িটা সাইড করে দিন না। গাড়িটা হুট করেই থামিয়ে দিল ড্রাইভার। স্যার স্যার, আপনি ঠিক আছেন তো? কেমন নিজেকে দুমড়ে মুচড়ে কুঁকড়ে বসে গেছে মৃত্যুঞ্জয়। তোমার কি বমি পাচ্ছে? চোখে মুখে জল দেবে? মৃত্যুঞ্জয় আর স্নেহা বিয়ের পর প্রথমবার দুজনে বেড়াতে বেরিয়েছে। হানিমুনে সবে একে অপরকে চেনা শুরু করেছে। স্নেহার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে কিছুক্ষণ পর গাড়ি আবার চালাতে বলে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কর্মসূত্রে তার দেশের বাড়ি থেকে দূরে এক শহরে থাকে। নতুন শহরে নতুন সংসার শুরু, সঙ্গে স্নেহা নতুন চাকরি। সব নিয়ে স্নেহা বেশ খুশিতেই আছে। কিন্তু বিয়ের আগে থেকেই মৃত্যুঞ্জয় যে বাড়িতে ভাড়ায় আছে সেখানে নানান সমস্যা। একা একজন অবিবাহিত ছেলের পক্ষে থাকাটা কোনো ব্যাপার ছিল না সেখানে। আর সেও যদি রোজ হোটেলের খাবারই খায় তো কথাই নেই। কিন্তু সেখানে স্নেহা আসার পর জলের সমস্যা, বিদ্যুতের সমস্যার টের পেল সে। স্নেহা ভালো ফ্ল্যাট খোঁজা শুরু করলো। কাজের চাপে মৃত্যুঞ্জয়ের পক্ষে ফ্ল্যাট দেখতে যাওয়ার সময় বের করা মুশকিল। তাও একদিন স্নেহার বাছাই করা ফ্ল্যাটগুলোই সে দেখতে গেল। 2-3টে ঘোরার পর 4 নম্বর ফ্ল্যাটটা বেশ মনে ধরে যায় মৃত্যুঞ্জয়ের। বাহ, এই ফ্ল্যাটটা বেশ ভালো। যাক, ফাইনালি তোমার একটা ফ্ল্যাট পছন্দ হলো। হ্যাঁ, বেশ হাওয়া বাতাস খেলে, কত আলো। আমার তো লোকেশনটা ভালো লেগেছিল। কাছেই মেট্রো স্টেশন, সামনেই বাস স্ট্যান্ড, পেছনেই হসপিটাল, দুপা এগুলি ভালো ভালো স্কুল, কলেজ, টেক পার্কস। হঠাৎ মৃত্যুঞ্জয় একটা কোণে স্নেহাকে টেনে নিয়ে গিয়ে হুট করে মেঝেতে বসে পড়ল। মুখ চোখ কেমন পাল্টে গেল হঠাৎ। স্নেহা ভাবি আর কি হচ্ছেটা কি? কেউ এভাবে দেখে ফেললে কি ভাববে? ফ্ল্যাট নেওয়ার বেলায় নেই, আর খালি ফ্ল্যাটে ঢুকে রোম্যান্স। বলতে বলতে বুঝতে পারে রোম্যান্স না, ইয়ার্কিও না, কিছু একটা সমস্যা আছে মৃত্যুঞ্জয়ের মধ্যে। স্নেহাকে ধরে এসে বলতে লাগলো, না না, এই ফ্ল্যাটে থাকা যাবে না। দরদরিয়ে ঘামছে সে, মুখ লাল, চোখ দুটো বড় বড়। 2-3 মিনিট পরে সে যদিও স্বাভাবিক হয়ে গিয়ে বলেছিল, তোমাকে আর ফ্ল্যাট খুঁজতে হবে না, আমি সময় ঠিক ঠিক বার করে নেব এই কাজের জন্য। আমাকে সময় বার করতেই হবে, আমাকে সময় বার করতেই হবে। না না, এই ফ্ল্যাট নেওয়া যাবে না। এইভাবে আপন মনে কথা বলতে বলতে সে ফ্ল্যাটটা থেকে বেরিয়ে যায়। স্নেহা কিছুক্ষণ স্থির পাথরের মতো দাঁড়িয়ে থাকে। দেখাশোনা করে বাবা মায়ের পছন্দ করা পাত্রের সাথে তো সে বিয়ে করেছে। বাবা মা কি তবে নিজেদের অজান্তে একজন অসুস্থ ছেলের সাথে তাকে বেঁধে দিল? বাবার দুঃসম্পর্কের বোনের দেওরের ছেলে। ছেলেটির বাবা মা মারা গেছে ছোটবেলাতেই। স্নেহার বাবা সেই বোনের কাছেই মানুষ। তবে কি স্নেহা ঠকে গেছে? এরকম নানান চিন্তা তাকে ভাবিয়ে তোলে। স্নেহার যখন 6 মাস চলছে তখন তার বাবা মা আসেন এখানে। আসার 1 সপ্তাহ পর হঠাৎ বাবার বুকে যন্ত্রণা শুরু হলো। একটু দম নিতে কষ্ট হয় আজকাল। ভাবেন বয়স হচ্ছে তাই আর এইসব নিয়ে ভাবেন না। বুকের যন্ত্রণাটাও শুরুতে বলেননি বাকিদের। যখন চোখ মুখ লাল হয়ে যাচ্ছে তখন স্নেহা মৃত্যুঞ্জয়কে বলে, অ্যাম্বুলেন্স ডাকো।
কাছে পিঠে তো কোনো হসপিটাল নেই। মৃত্যুঞ্জয় কিছুতেই অ্যাম্বুলেন্স ডাকতে রাজি হয় না। আবার ফোন করব, তারপর সে রওনা দেবে। না না, গাড়িতেই নিয়ে যাচ্ছি। গাড়ি বার করলো। বড় রাস্তায় উঠতেই গাড়ি ট্রাফিকে আটকে গেল। স্নেহা বলল, অ্যাম্বুলেন্স হলে ঠিক বেরিয়ে যাওয়া যেত। গাড়ির ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা। কিছুক্ষণ পর বাবার শ্বাসের শব্দ দ্রুত হওয়ার আওয়াজে সেটা ভাঙল। মৃত্যুঞ্জয় শেষে নিজেই এগিয়ে গিয়ে যানজটটা ছাড়ালো। এই মোড়ে সিগন্যাল নেই, তাই এই হাল হয়। হসপিটালে নামিয়ে মৃত্যুঞ্জয় ওখান থেকে চলে আসতে চায়। আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়, আমাকে এক্ষুনি একটা জায়গায় যেতেই হবে। তাকে কেমন অস্থির অস্থির দেখাচ্ছে, এক অদ্ভুত ছটফটানি তার মধ্যে। স্নেহা হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর মৃত্যুঞ্জয় স্নেহার চোখের দিকে না তাকিয়ে, অনুমতির সম্মতি পাওয়ার অপেক্ষা না করেই হুশ করে গাড়ি চালিয়ে চলে যায়। তারপর স্নেহা বাবার দিকে মন দেয়। বিয়ের আগে এত বছর ধরে সে তো একাই তার বাবা মায়ের জীবনে তথাকথিত ছেলের ভূমিকায় পালন করে আসছে। তাই আজও তার কোনো পুরুষের প্রয়োজন নেই। সে একাই পারবে সব সামলে নিতে। ডক্টর শুরুতেই বেশ ভয় পাইয়ে দিলেও পরে সব দেখে বলল, খুব অল্পের ওপর বেঁচে গেছেন। জিভের তলায় ওষুধটা ভাগ্যের সময় মতন দিয়েছিলেন। তবে গাড়িতে এই পেশেন্টকে আনা খুব ভুল সিদ্ধান্ত ছিল। যা ট্রাফিক এই শহরে, ভবিষ্যতে হয়তো পেসমেকার বসাতে হতে পারে। একদিন অবজারভেশনে রাখছি, কাল ডিসচার্জ করে দেব, সব ঠিক থাকলে। এখন আর চিন্তার কিছু নেই, ডেঞ্জার কেটে গেছে এবারের মতন। ডাক্তারের সাথে কথা বলে বেরিয়ে একটা জায়গায় বসে স্নেহার মা শুধু তাকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তোদের দুজনের সম্পর্কটা ঠিক আছে তো? আমাদের তো বেলা পড়ে এলো, এখন এমনি ভবিতব্যের হাতে ছেড়ে দিলেই হয়। কিন্তু তোকে যদি সুখী না দেখে যেতে পারি আমরা, আমাদের মনেও শান্তি হবে না তো। তোর বাবাকে আগেও ডাক্তার বলেছে হার্টের অবস্থা ভালো নেই। ও বলে আমার আর বেঁচে থেকে কি হবে, সব শখ আহ্লাদ মিটে গেছে। তাই ওই গাড়িতে আনা নিয়ে বা ওর এভাবে চলে যাওয়া নিয়ে তুই যেন অশান্তি করিস না মৃত্যুঞ্জয়ের সাথে। স্নেহা তার বাবা মাকে সারা জীবন পারলে বাঁচিয়ে রাখবে। স্নেহা মার কথার উত্তরে কিচ্ছু বলে না, চুপ করে শুধু শোনে। মা তাও বলে চলে, তোর জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে, সেটা নিয়ে আনন্দে থাক। আমরা তোর জীবনের পুরনো অধ্যায়, কথা দে আমাদের নিয়ে কোনো অশান্তি করবি না। স্নেহার চোখ ঝাপসা হয়ে আসছে। বাবা মা কয়েকদিন পর কলকাতা ফেরত চলে যান। স্নেহা এখনো মৃত্যুঞ্জয়ের সাথে স্বাভাবিকভাবে কথা বলে না। সেও চেষ্টা করে না সবকিছু ঠিক করার। দম বন্ধ করা পরিবেশ সবসময় ঘরের মধ্যে। কাছে থেকেও মনের দূরত্ব বেড়েই চলেছে। অনেক সমস্যা খোলাখুলি কথা বললে মিটে যায়, ভুল বোঝাবুঝি ভেঙে যায়। কিন্তু সেই কথাই যখন হারিয়ে যায়, সম্পর্ক ধীরে ধীরে মরতে শুরু করে। হঠাৎই একদিন মৃত্যুঞ্জয় দুমদাম করে সব দরজা জানালা বন্ধ করছে। সেই ঝড় এলে যেরকম ভাবে বন্ধ করি আমরা, তাড়াহুড়ো করে হুটপাট করে, ঠিক সেইভাবে। আর কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে আর বলছে, এই ফ্ল্যাটে আর থাকা যাবে না। বলতে বলতে কানে হাত চাপা দিয়ে মেঝেতে শুয়ে পড়ে নিজেকে কুঁকড়ে ফেলে। আবার 2 মিনিট পরেই যেন তার ভেতরের ঝড়টা শান্ত হয়ে গেল, একদম স্বাভাবিক। কিন্তু হাতটা তখনও কেঁপে চলেছে। স্নেহাজ প্রথমবার জিজ্ঞেস করল, কি ব্যাপারটা কি? কি হয় তোমার মাঝে মাঝে?
এতদিনের পুষে রাখা রাগ বলে খুব বাজে শোনালেও হ্যাঁ, সেই শান্ত স্নেহা এভাবে গর্জে উঠল সেদিন। মৃত্যুঞ্জয় তার থেকে 6 বছরের বড়, কিন্তু আজ সে স্নেহার সামনে বাচ্চাদের মতো কান্নায় ভেঙে পড়ল। স্নেহা এরকম কিছু হবে এক্সপেক্ট করেনি। স্নেহার কোলে মাথা গুজে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো আর বলতে থাকলো, আই নিড ইউ, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, আমার তোমাকে খুব প্রয়োজন, আমাকে বাঁচাও। স্নেহা বুঝতে পারে মৃত্যুঞ্জয়ের মনে গভীর ভয় জমে আছে, কিন্তু সে ডাক্তার দেখাতে একেবারে রাজি হয় না। শরীরের অসুখে যেমন ডাক্তার লাগে, মনের সমস্যাতেও লাগে। 1 মাস কেটে যায়, কিন্তু মৃত্যুঞ্জয় ডাক্তারের সাথে কথা বলতে রাজি হয় না একেবারে। ডাক্তার পরামর্শ দিলেন শৈশবের কোনো ঘনিষ্ঠ মানুষকে আনতে তার কাছে। স্নেহা ডেকে আনে মৃত্যুঞ্জয়ের জেঠিমাকে, যিনি তাকে ছোটবেলা থেকে বড় করেছেন। জেঠিমা জানান তখন মৃত্যুঞ্জয় 6 বছর ছিল যখন তার বাবার দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সে তুলতেই বাবার মৃত্যু চোখের সামনে দেখে ফেলে সে। সেই আওয়াজেই তার ভয় গভীরভাবে তৈরি হয়েছিল ছোটবেলায়। 12 বছর বয়সে দাদুর অসুস্থতায় আবার অ্যাম্বুলেন্স আসে বাড়িতে। দাদুকে সে তারপর হারায় একইভাবে। তাই অ্যাম্বুলেন্স মানে মৃত্যু, এটাই তার দৃঢ় বিশ্বাস। ডাক্তারের থেরাপিতে ধীরে ধীরে তাকে অ্যাম্বুলেন্সের শব্দে অভ্যস্ত করানো শুরু হলো। রেকর্ডেড শব্দ শোনা, হাসপাতালের সামনে দাঁড়িয়ে বাস্তব শব্দ শোনা, সবকিছুতেই ভয় কমতে শুরু করে। এর মধ্যে একদিন তার গাড়ির দুর্ঘটনা ঘটে এবং তাকে অ্যাম্বুলেন্সে তুলতে হয় দ্রুত। জ্ঞান ফিরতেই আবার সেই ভয় তীব্রভাবে ফিরে আসে। তার বন্ধু অনুভব ছিল সঙ্গে। অনুভব তাকে সান্ত্বনা দেয় এবং নিজের মায়ের জীবন অ্যাম্বুলেন্সের জন্য বাঁচার গল্প শোনায় তাকে। গেয়ে ওঠে, তুমি রবে নীরবে। নতুন ইতিবাচক স্মৃতি তৈরি হয় তার মনে সেই দিন। কয়েক মাস পরে স্নেহার প্রসব যন্ত্রণার সময় তাকেও অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জন্ম নেয় তাদের সুস্থ সন্তান। অ্যাম্বুলেন্স আর শুধু মৃত্যুর প্রতীক নয়, জীবন বাঁচানোর প্রতীকও। এখন আর সে কাছে হসপিটাল হওয়া সত্ত্বেও ফ্ল্যাট বদলায়নি। অ্যাম্বুলেন্সের শব্দে তার ভয় আসে না আগের মতন। শব্দটি এখন জীবনের স্বাভাবিক অংশ হয়ে গেছে তার কাছে।